সমস্ত 4টি ডেট পাচ্ছি, 15 অক্টোবর, 1 নভেম্বর, 11 নভেম্বর, 10 ডিসেম্বর। এর মধ্যে কোন দিনটাতে ন্যাশনাল এডুকেশন ডে সেলিব্রেট করা হয়? অবশ্যই তাৎপর্য একটা আছে, আমরা দেখি না আনসারটা, তাৎপর্যটা ব্যাখ্যা করছি। ন্যাশনাল এডুকেশন ডে আমরা কোন দিন সেলিব্রেট করে থাকি? ন্যাশনাল এডুকেশন ডে এবং মনে রাখবে সেই দিনটা ভারতবর্ষে স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী আবুল কালাম আজাদ, মৌলানা আবুল কালাম আজাদের জন্মদিনের সঙ্গে যুক্ত। ঠিক আছে, হ্যাঁ। এবং এইটা মনমোহন সিং গভর্নমেন্ট যখন ছিল, দেখুন কিছুদিন আগে মনমোহন সিং মারা গেলেন, ওনার নেতৃত্বে যখন ভারতের গভর্নমেন্ট ছিল, সেই মনমোহন সিং গভর্নমেন্টের পক্ষ থেকে 2008 সালে তোমার এটা গ্রহণ করা হয়েছিল। ঠিক আছে, এবং পথিয়া পাটিল ভারতের তৎকালীন প্রেসিডেন্ট এটাকে ইনাগুরেট করেছিলেন 2008-এ। ঠিক আছে, আচ্ছা, ভেরি গুড। আনসার হচ্ছে হ্যাঁ শাহিদ, এক্স্যাক্টলি এইটা হচ্ছে 11 নভেম্বর। আনসার 11 নভেম্বর। তাহলে একটু মনে রাখবে কার সঙ্গে যুক্ত, এটা কার বার্থডে? এইটা বললাম তোমার হচ্ছে বার্থ অ্যানিভার্সারি অফ দ্য মৌলানা আবুল কালাম আজাদ। মৌলানা আবুল কালাম আজাদ, এক্স্যাক্টলি শাহিদ। আচ্ছা, ইনি কে ছিলেন? ইনি হচ্ছেন ফার্স্ট এডুকেশন মিনিস্টার অফ ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়া। ঠিক আছে, আচ্ছা, কোন বছরে সেলিব্রেট করা হচ্ছে এইটা? এটা অ্যানাউন্স কবে হয়েছিল, কবে থেকে? না 2008-এ। ওকে, এবং এটা ফার্স্ট সেলিব্রেটেড, এবং তোমার হচ্ছে এটা 2008-এ প্রথম সেলিব্রেট হয়েছিল। এবং মনে রাখবে তোমার হচ্ছে যে সেই সময় ভারতের যিনি প্রেসিডেন্ট ছিলেন তিনি কি করলেন, তিনি তোমার হচ্ছে এটা ইনঅগ্রেট করেছিলেন, ন্যাশনাল এডুকেশন ডে। ওকে, অর্থাৎ মনমোহন সিং গভর্নমেন্টের দ্বারা এইটা সেলিব্রেশন শুরু হয়েছিল ভারতবর্ষে প্রথম। ঠিক আছে, হুম। আচ্ছা, এইবার যেটা আমরা আসবো, এই যে ন্যাশনাল এডুকেশন ডে 2024 আমরা দেখলাম সেলিব্রেট হলো বা সেলিব্রেট করা হলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার দ্বারা। যদি বলা হয় ন্যাশনাল এডুকেশন ডে 2024-এর তোমার হচ্ছে যে থিমটা কি ছিল? থিমটা কি ছিল? এম্পাওয়ারিং দ্য ফিউচার থ্রু কোয়ালিটি এডুকেশন, এইটা থিম ফর দ্য ন্যাশনাল এডুকেশন ডে 2024। লিখে দিচ্ছি পয়েন্টটা। 2024-এর থিম 2024-এর কি বললাম? এম্পাওয়ারিং। কি বললাম পয়েন্টটা? এম্পাওয়ারিং, মনে রাখো, EMPOW, এম্পাওয়ারিং দ্য ফিউচার থ্রু THROUGH, থ্রু কোয়ালিটি এডুকেশন, QUALITY, কোয়ালিটি। অনেক সময় থিমগুলো একটু মনে রাখবেন। কোয়ালিটি এডুকেশন, এটা হচ্ছে 2024-এর এটা হচ্ছে থিম। ঠিক আছে, হুম। আচ্ছা, এই হ্যাঁ এক্স্যাক্টলি। আচ্ছা, এই যে 4টে দিন দেওয়া আছে সাইদ বলে, 10 ডিসেম্বর ন্যাশনাল হিউম্যান রাইটস ডে। ওকে, আচ্ছা, এই যে 4টে দিন যেটা বলছি আমরা, তোমার এই 4টে দিনের মধ্যে তোমার একটা দিন নোবেল প্রাইজ যেগুলো ঘোষণা করা হয় আলটিমেটলি সেই দিনে প্রোভাইড করা হয়। কোন দিনটাতে? যা নোবেল রিসিপিয়েন্ট, যারা রিসিভ করে নোবেল প্রাইজটা ইন আ পার্টিকুলার ডে অ্যামং দিস ফোর, অন হুইচ ডে নোবেল চয়নিকা বলছে অপশন ডি এরটা। এক্স্যাক্টলি আনসার হচ্ছে ডি এরটা। ভেরি গুড। ওকে, আনসার হচ্ছে ডি এরটা। এই দিন তোমার আলটিমেটলি কি করা হয়? আলটিমেটলি তোমার হচ্ছে এই দিন তোমার নোবেল প্রাইজটা প্রোভাইড করা হয়ে থাকে। হুম, ঠিক আছে। আচ্ছা,
এই যে থিমটা পেলে না, হ্যাঁ, আলফ্রেড নোবেলের ডেথ, এই যে থিমটা পেলে, ভালো করে পয়েন্টটা দেখো। আমরা বললাম এম্পাওয়ারিং দ্য ফিউচার থ্রু কোয়ালিটি এডুকেশন। এটা অনেক জায়গায় দেখবে খুব সংক্ষেপে দেওয়া আছে ইনক্লুসিভ কোয়ালিটি এডুকেশন। ওকে, এটাও কিন্তু ঠিক, অ্যাকচুয়ালি কোয়ালিটি এডুকেশন এর উপর যোগ দেওয়া হচ্ছে। যদি কোনো জায়গায় পাই এটাও কিন্তু ঠিক, ইনক্লুসিভ কোয়ালিটি এডুকেশন, মানে থিম বলতে এবার জোর দেওয়া হয় আর কি। হ্যাঁ, মানে এই এমফাসিস দেওয়া হচ্ছে এর উপরে, ইনক্লুসিভ কোয়ালিটি এডুকেশন। ঠিক আছে, এইটা একটু বড় করে তোমার হচ্ছে, এটা ডিটেলিং, এটা শর্ট হচ্ছে ইনক্লুসিভ কোয়ালিটি এডুকেশন। এটা হচ্ছে তোমার, এইটা তোমার হচ্ছে যে 2024-এ তোমার হচ্ছে যে এর উপর এমফাসিস প্রোভাইড করা হয়েছে। 2024 এর উপর এমফাসিস করে তোমার এই থিমটাকে এস্টাবলিশ করা হয়েছে। ঠিক আছে। আচ্ছা, আর একটা পয়েন্ট চলে আসে তোমাদের, তাহলে এই দিনকে তোমার নোবেল প্রাইজ গুলো প্রোভাইড করা হয়, তাই তো? আচ্ছা, আর একটা পয়েন্ট দেখো, এই যে দিনটা অর্থাৎ ন্যাশনাল এডুকেশন ডে, এইটা সেলিব্রেট করা হয় এবং দেখা গেল লাস্ট কয়েক বছর ধরে কি করা হচ্ছে, তোমার হচ্ছে যে মেনলি দুটো বিষয়ের উপর একটু বেশি স্পেশাল এমফাসিস প্রোভাইড করা হচ্ছে। একটা হচ্ছে তোমার রাইট টু এডুকেশন অ্যাক্ট, আর একটা ন্যাশনাল এডুকেশন পলিসি। ঠিক আছে, রাইট টু এডুকেশন অ্যাক্ট এবং ন্যাশনাল এডুকেশন পলিসির ইম্পর্টেন্স তোমার হচ্ছে আরো বেশি মাত্রায় হাইলাইট করা হচ্ছে। আচ্ছা, এই যে দুটো পয়েন্ট বললাম, রাইট টু এডুকেশন অ্যাক্ট আর ন্যাশনাল এডুকেশন পলিসি, এই দুটোর বছর বলতে পারবে? রাইট টু এডুকেশন, এই একটা পয়েন্ট বললাম, আর রাইট টু এডুকেশন অ্যাক্ট, EDUCATION, এইটা কবে পাস হয়েছিল? আর টিটা 2009। আর ন্যাশনাল এডুকেশন পলিসি এক্সাক্টলি ইমপ্লিমেন্ট কবে হয়? 2020 সালে এটা ইমপ্লিমেন্ট হলো, পলিসিটা ইমপ্লিমেন্ট হয়েছিল। তাহলে একটা হচ্ছে আইনটা পাস হলো 2009, আর এইটা ইমপ্লিমেন্ট হয়েছিল, ইমপ্লিমেন্টেড ইন 2020। এক্সাক্ট, আগেরটা ছিল 1986। তাহলে মনে রাখবে এই দুটো বিষয়ের উপর কি করা হয়, আরো বেশি এমফাসিস প্রোভাইড করা হয়, মানে এই দিনটা আরো বেশি মাত্রায় গুরুত্ব দেওয়া হয়, লোককে আরো বেশি মাত্রায় বোঝানো হয় এইগুলোর সিগনিফিকেন্স, এইগুলোর তোমার রেলিভেন্ট, এটসেট্রা এটসেট্রা। ওকে, আচ্ছা, নেক্সট পয়েন্ট চলে আসো। রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009, আর ন্যাশনাল এডুকেশন পলিসি এটা কার্যকরী 2020-তে কার্যকরী হয়েছিল। আচ্ছা, কোশ্চেন নাম্বার 4 চলে আসো। আমরা দেখলাম কিছুদিন আগে 11 নভেম্বর 2000, হ্যাঁ এক্স্যাক্টলি, চয়নিকা, মনে রাখবে যেটা বলি পয়েন্টটা, তুমি যেটা বলছো না এটা, ওইটা হচ্ছে তোমার হচ্ছে যে সাহিদ 86, হ্যাঁ 86 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট 2002 সালে, এক্স্যাক্টলি। ওকে, এটা তোমার যেটা পড়েছো কম্পালসারি ফ্রি এডুকেশন তোমার হচ্ছে যে প্রোভাইড করার জন্য, যেটা আমরা হচ্ছে একটা ফান্ডামেন্টাল একটা তোমার হচ্ছে যে ডিউটি হিসাবে আমরা ইনক্লুড করছি। আর দেখা যাচ্ছে তাকে ভিত্তি করে আমরা পরবর্তী পর্যায়ে তোমার রাইট এডুকেশন অ্যাক্ট 2009 আমরা দেখলাম পাস হলো। ওকে, তাহলে যেটা পয়েন্টটা, এখানে দুটো পয়েন্ট মনে রাখবেন। 86 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা পাচ্ছি, এটা অবশ্যই 2002 সালে। এটা কার সঙ্গে যুক্ত? এইটা হচ্ছে এস্টাবলিশ দ্য রাইট টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন ফর চিলড্রেন বিটুইন দ্য এজ অফ 6 to 14 ইয়ার্স। ঠিক আছে, এবং মনে রাখবে তোমার হচ্ছে যে এই যে তোমার হচ্ছে যে অ্যামেন্ডমেন্টটা, দিস অ্যামেন্ডমেন্ট ইজ অলসো নোন অ্যাজ দ্য রাইট টু চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন, RT। এবং এটাকে ইনশিওর করতে হবে, তার জন্য কি করা হচ্ছে, আইনটা হচ্ছে তোমার আইনটা পাস হলো 2009 সালে। ঠিক আছে, 2009 আইনটা পাস হয়েছিল, RT অ্যাক্ট যেটা বলছি আমরা। ওকে, আবার বলে দিই, দ্য 86 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা পাস হয়েছে 2002 সালে, 86 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট একটা পাস হলো 2002 সালে। সেখানে বলছে কি, যেটা এস্টাবলিশ করছে দ্য রাইট টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন ফর চিলড্রেন বিটুইন দ্য এজেস অফ 6 and 4, তাই তো? হ্যাঁ, এই যে অ্যামেন্ডমেন্ট যেটা বললাম, এই অ্যামেন্ডমেন্টটাকে অপর নাম বলছি আমরা কি, তোমার রাইট টু চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন, RTE। ঠিক হলো, হ্যাঁ, RT। এইবার যদি কোশ্চেন দেয়, এই অ্যামেন্ডমেন্ট যে আইনটা পাস হলো, তার থেকে ভিত্তি করে যে সমস্ত আছে যে রাইটসটা এনশিওর করা হলো, সেইটাকে প্রপার ইমপ্লিমেন্টেশনের স্বার্থে কিন্তু আইন তৈরি হচ্ছে, যার নাম হচ্ছে কি তোমার, যার নাম হচ্ছে RTE অ্যাক্ট, রাইট টু এডুকেশন অ্যাক্ট। সেটা কবে পাস হয়েছিল? এই আইনটা পাস হয়েছিল তোমার হচ্ছে 2009 সালে, যেটা কার্যকরী হলো 1 এপ্রিল 2010-এ।
ঠিক আছে, 2010 সেটা কার্যকরী হলো। যদিও মনে রাখবে সেখানে একটা স্টেট যেখানে কার্যকরী সেটা কোনটা, সেই সময় স্টেট, এখন সেটা চেঞ্জ হয়ে গেছে, এখন হচ্ছে ইউনিয়ন টেরিটরি হয়ে গেছে, অর্থাৎ স্টেট জম্মু অ্যান্ড কাশ্মীর সেটা কার্যকরী হয়নি। তাহলে দুটো পয়েন্ট ক্লিয়ার হলো। একটা হচ্ছে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পাস হলো 2002 সালে, 86 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। আর একটা হলো তোমার গিয়ে, আর একটা কি হচ্ছে, এটা হচ্ছে তোমার রাইট এডুকেশন অ্যাক্ট। দুটো কিন্তু ভিন্নতা আছে, কিন্তু দুটো একে অপরের সঙ্গে কানেক্টেড। হলো? অনেক সময় কোশ্চেন দিয়ে দেয়, অনেক সময় কোশ্চেন দিয়ে দেয় যে হুইচ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, জাস্ট এই কোশ্চেনটা দিয়ে দেয় যে হুইচ অ্যামেন্ডমেন্ট ইজ অলসো নোন অ্যাজ দ্য রাইট টু চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন। তাহলে কি আনসার দেবে? সেটা হচ্ছে 86। সেটা হচ্ছে 86, যেটা ওই তোমার এই আর্টিকেল 21 অ্যাড করা হলো, 45 আর্টিকেল, হ্যাঁ, যেখানে তোমাকে মডিফাই করা হলো। ঠিক আছে, ক্লজ ওই তোমার হচ্ছে আর্টিকেল 51 একটা ক্লজ যোগ হলো, এই যে পয়েন্ট যেগুলো পাচ্ছ সেগুলোর সঙ্গে কানেক্টেড। আচ্ছা, চয়নিকা, ক্লিয়ার হয়েছে পয়েন্টটা? আচ্ছা, অন্বেষা, চয়নিকা, শবনম, ওকে। আচ্ছা, নেক্সট পয়েন্ট চলে আসছো। তাহলে আচ্ছা, আরেকটা বিষয় মনে রাখবে, অনেক সময় কোশ্চেন দেয় আরটি একটা কবে কার্যকরী হলো। রাইট টু এডুকেশন কার্যকরী কিন্তু মনে রাখবে ওই 1 এপ্রিল 2010 কার্যকরী হয়েছিল। 1 এপ্রিল 2010 এটা কার্যকরী হয়েছিল, যদিও তোমার হচ্ছে যে জম্মু কাশ্মীর এটা বাদ দিয়ে। আচ্ছা, আর এটা যেন কি পয়েন্ট বললাম, আর কোনো প্রসঙ্গে সেদিকে দেখে নিই, চ্যাটটা দেখে নিই, চ্যাট দেখে নিই। 11th, হ্যাঁ এক্স্যাক্টলি, এটা একটা পয়েন্ট একটা, যে আমরা একটু আমি পয়েন্টটা বললাম যে আমাদের দেশের 11th ফান্ডামেন্টাল ডিউটি আমরা কোনটা পাচ্ছি, হুইচ ওয়ান ইজ দ্য 11th ফান্ডামেন্টাল ডিউটি। তাহলে মনে রাখবে, the 11th fundamental duty of the Indian Constitution is to ensure that children between the age of 6 to 14 receive an education, যেটা অ্যাড হয়েছিল 2002 সালে 86 অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে। ঠিক আছে, এটা একটু মনে রাখবে। 8 ফান্ডামেন্টাল ডিউটিস যেটা বলছি আমরা, 8 ফান্ডামেন্টাল ডিউটিস। আচ্ছা, নেক্সট পয়েন্ট চলে আসো। নেক্সট পয়েন্ট, দ্যাট ইজ নেক্সট কোশ্চেন। 51তম চিফ জাস্টিস বর্তমানে বিলং করছেন। ওকে, 11 নভেম্বর 2024 যিনি তার দায়িত্বভার গ্রহণ করলেন। ওকে, আগে যিনি ছিলেন ডিওয়াই চন্দ্রচূড়কে, তোমার হচ্ছে যে চন্দ্রচূড়ের পরিবর্তে কে হলেন? অপশন দিচ্ছি। অপশন দিয়েছি। আচ্ছা, দেখো আনসার জাস্টিস সঞ্জীব খান্না। আচ্ছা, 11 নভেম্বর 2024, তাই তো, কার পরিবর্তে হলেন? সাকসিডিং জাস্টিস ডিওয়াই চন্দ্রচূড়। 51তম চিফ জাস্টিস বর্তমানে বিলং করছেন ইন্ডিয়াতে। আচ্ছা, যদি বলা হয় এই যে ভদ্রলোক জাস্টিস সঞ্জীব খান্না, ইনি কোন সময় পর্যন্ত ওনার পিরিয়ড কন্টিনিউ করবেন? এনিবডি? 6 মাস অ্যাপ্রক্স ওনার টেনিওর টাইম, অর্থাৎ ইনার তোমার ইনার তোমার হচ্ছে 6 মান্থ টেনিওর অ্যাপ্রক্স, যেটা কনক্লুড হবে 13ই মে 2000, 13ই মে 2025। 13th মে 2025। ঠিক আছে, আচ্ছা মনে রাখবে তোমার হচ্ছে যে যদিও তোমার অফিসিয়ালি তোমার হচ্ছে
ওই জাস্টিস চন্দ্রচূড়ের তোমার হচ্ছে যে পিরিয়ড তোমার ছিল অক্টোবর, এই মানে অবসরের বয়স হয়ে আসছে, বুঝলে, এজ হয়ে যাচ্ছে এক্স্যাক্টলি। হুম। যদি আমরা আসি তোমার হচ্ছে যে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের তোমার হচ্ছে বয়সের সীমাটা কোনটা, আপার লিমিট কত বলো? হুম, 65 ইয়ার্স। হ্যাঁ, তা মনে রাখবে, এই যে তোমার হচ্ছে জাস্টিস সঞ্জীব খান্না, ইনার ওই তোমার 65 ইয়ার্স কমপ্লিট হবে 13 মে। ঠিক আছে, এই হলো বিষয়টা। হুম। অর্থাৎ উনি 13ই মে 2025 উনি অবসর নেবেন। ঠিক আছে, 13ই মে 2025 উনি অবসর নেবেন, তার জন্য এই পর্যন্ত টেনিউর হবে, টেনিউর এই পর্যন্ত। আচ্ছা, আর একটা বিষয় চলে এসো, আর একটা বিষয় তোমার আনসার দেবে, আমাকে আনসার দাও তোমার এটা, যেটা ইনি তো গেল এটা। আচ্ছা, এই যে তোমার এই জাস্টিস সঞ্জীব খান্না, উনি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া হিসেবে শপথ গ্রহণ করলেন, এই ওথটা অর্থাৎ ওথ টু জাস্টিস খান্না, এটা কোথায় হলো এবং কার দ্বারা হলো, বা কে করালেন, কার অ্যাডমিনিস্ট্রেশনের, কার মানে ইয়ে দ্বারা হলো এটা, বা শব্দ কে পাঠ করালেন, দুটো প্রসঙ্গ। অবশ্যই রাষ্ট্রপতি ভবনে প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু। ঠিক আছে, অর্থাৎ প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু অ্যাডমিনিস্ট্রেড দ্য ওথ টু জাস্টিস খান্না অ্যাট রাষ্ট্রপতি ভবন। এটা মনে রাখবে। হুম। 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 ওথ অ্যাডমিনিস্ট্রেড বাই তোমার প্রেসিডেন্ট অ্যাট রাষ্ট্রপতি ভবন, RSHTRAPATIBHAVAN। ওকে, নেক্সট পয়েন্ট চলে আস। শক্তি। আচ্ছা, চয়নিকা চলে এসো।